আপনি নিজেই জ্বালানি সংকটের কথা বলছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এখন কাকতালীয়ভাবে মানে আপনারা যখন সরকারের দায়িত্ব নিলেন তারপর পরেই অনেকগুলো ঘটনা। একটা হচ্ছে সঙ্গে সঙ্গে রোজা। আপনি জানেন রোজা, আপনি অর্থনীতির মানুষ, খুব ভালো বোঝেন যে আমাদের অভ্যাস আচরণ নানান কারণে রোজা একটা সংকট তৈরি হয়। তারপরে ঈদ যাত্রা, সেটি একটা সংকট। এর সঙ্গে মরার উপর খাড়ার ঘা হিসেবে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, ফলে $64 তেল 119, 124-এ চলে গেলে এবং ধারণা করা হচ্ছে এটা থাকবে। এই জ্বালানি সংকটটা নিয়ে সরকারের পরিষ্কার মনোভাব আসলে কি? আমরা কি সংকটটাকে অস্বীকার করছি অথবা স্বীকার করছি? এর ভয়াবহতা স্বল্প মধ্যমেয়াদে কত দূর যেতে পারে সেটা নিয়ে আপনাদের অ্যানালাইসিস কি, প্রস্তুতি কি, এবং সেটা নিয়ে খুব সুস্পষ্ট তথ্য কেন জনগণকে বলা হচ্ছে না, বরং আমরা দেখছি যে আমাদের মন্ত্রীদের কেউ কেউ বলছেন কোনো সংকট নাই, কনজিউমাররা এটা তৈরি করছে। এই জায়গাটায় কি কোনো ঘাটতি তৈরি হচ্ছে? দ্রুত বলে যাই। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি, আর জ্বালানি ক্ষেত্রে এটা একটা ভয়াবহ অবস্থা। কারণ আমরা সবাই জানি যে পৃষ্ঠপোষকতার সংস্কৃতি কিভাবে আর্থিক সহায়তার মাধ্যমে একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করা হয়েছিল, যে আমরা একের পর এক হাতির ঝিলে বাতি জ্বালিয়ে জানান দিচ্ছি আমরা জ্বালানিতে, বিদ্যুতে বিশাল একটা জয় পেয়েছি। তাহলে এখন এই অবস্থা কেন? কেন বাংলাদেশে জ্বালানির কোনো বাফার নাই? আপনি কেন আমদানি নির্ভরতা? কারণ আমরা প্রথম লক্ষ্য করলাম যে যেটা খুবই বিদ্যুতের ক্ষেত্রে খুবই বেসিক, যে আপনাকে তিনটি জিনিস রাখতে হয়। কারণ আপনাকে উৎপাদন রাখতে হবে, তারপরে সঞ্চালন রাখতে হবে এবং বিতরণ ব্যবস্থা। কারোর সাথে কোনো কারণ মিল নাই, যেহেতু তারা গোষ্ঠীতন্ত্রকে উৎসাহী মানে পৃষ্ঠপোষকতার সংস্কৃতি, উৎপাদন বেড়েছে কিন্তু আর কোনো কিছু হয়নি, এবং বসিয়ে রাখা হয়েছে এবং বসিয়ে রেখে জনগণের করে দিয়ে এটা লালন পালন করা হয়েছে এবং এইটা অব্যাহত হয়েছে খুব অত্যন্ত দুঃখের সাথে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এটা অব্যাহত রয়েছে এবং 60,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে বর্তমান দল বিএনপি এবং তার জোট সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। এইটা আমাদের ভুলে গেলে চলবে না যে কোন জায়গায়। সো আমরা কখনোই কিন্তু বলছি না যে সংকট না, এটা বিশাল সংকট। কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে প্রতিটি সংকটের ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি তিনটি বিষয় বলে আপনার দ্বিতীয় প্রশ্নের দিকে যাব। প্রথম বিষয় হচ্ছে যে আমরা জানি এটা সংকট, এবং সংকট বলেই আমরা তিনটা কৌশল নিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সংকট থাকলে বাংলাদেশে কিন্তু আপনাকে বাংলাদেশি কায়দায় দেখতে হবে। সেটা হচ্ছে বিভিন্ন উৎস থেকে যাতে করে আমরা বহুমুখীকরণ করছি জ্বালানির উৎসের। কারণ হচ্ছে যে আমরা জানি যে বাস্তব অবস্থা, কাতার আমাদেরকে এলএনজি সরবরাহ করতো, তাহলে কি অবস্থা এটা কিন্তু সব জানা। কিন্তু যেটা আমরা লোক করছি কি যে বহুমুখী উৎস থেকে, কিন্তু বাংলাদেশে তো এলএনজি টার্মিনাল নাই, ল্যান্ড। তাহলে আমরা কি প্রতি মাসের জন্য কিনছি, এবং আমাদের এপ্রিল মাসের জন্য কিন্তু জ্বালানি আছে। এখন যদি কেউ বলে যে আমরা পাম্পে বা পাম্প স্টেশনে আমরা ভিড় দেখছি কেন, তাহলে আমি বলবো একটা তো অপতথ্য, ভুল তথ্য, মিথ্যা তথ্যের একটা ব্যাপার আছে, আর একটা ব্যাপার আছে যে নাগরিক সাংবাদিকতার একটা ব্যাপার আছে। তাহলে আমি রিকোয়েস্ট করব, মনে করেন যে খান অ্যান্ড কোম্পানি মনে করেন যে পচাতলা বাজার আছে, সেইখানে যে পাম্প সে মনে করেন যে যমুনা সরবরাহ করে, তাহলে ওই পাম্পের মার্চ মাসে গত বছরে কতটুকু সরবরাহ করা ছিল, এবার তার চেয়ে সে কম পাচ্ছে কিনা এইটা, অথবা 5 বছরের গড় করুক। স্যার ডিপোগুলো বলছে তারা 20% মতো কম দিচ্ছে কৌশলগত কারণে। হ্যাঁ, কিন্তু আমাকে দেখতে হবে হচ্ছে যে আমাদের, কারণ আমি তো সরকার কি করবে, সরকার আর তার বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিশ্চয়তা করবে যে পাম্পের জ্বালানি যাচ্ছে কিনা। তো এখন আপনি কি করছেন, আপনারা দেখছেন, এবং এই মধ্যে ইতিমধ্যে কিন্তু অনেক পত্রিকায় বা সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে আসছে যে তারা করেছেন কি, এবং খুব ভয়ঙ্কর ঝুঁকিকারী আপনার নিয়ে এসে হোর্ডিং করছেন। এটা কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ জ্বালানি তেলে একটা আগুন ধরলে কি হবে চিন্তা করেন। তাহলে এইটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, এবং প্রত্যেকটা, আর এটা তো খুব কঠিন না
যে আমাদের 3টি যে রাষ্ট্রায়ত্ত কোম্পানি আছে পদ্মা মেঘনা যমুনা। তারা প্রতিটি পাম্পে কতটুক পর্যন্ত ডিজেল, অকটেন, পেট্রোল সরবরাহ করে থাকেন, এবং সেইটা আগের বছরে যতটুকু করা হতো এখনটা কতটুকু, তাহলে নিজেরই কিন্তু পরিমাপযোগ্য। তাহলে আমরা তার সাথে আমরা যেহেতু কোনো বাফার করেনি, মানে খুবই দুঃখজনক যে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আপনি কি বলেন যে চাল এত পরিমাণে রাখতে হবে, তা আমাদের কেন জ্বালানির ক্ষেত্রে এত টাকা ব্যয় করা হলো, রাষ্ট্রে এত ভর্তুকি দেওয়া হলো, কিন্তু বাফার করা হয়নি যে এত এই জ্বালানির সে 30 দিন বা 90 দিন পর্যন্ত প্রত্যেকটা মজুদ থাকতে হবে, এবং মজুদ অনুযায়ী দেখতে হবে, এবং একটা ক্যালেন্ডার থাকবে যে এই অনুযায়ী কিনবে। কিন্তু আপনি দেখেন আমরা আজকে যদি কিনতে যাই তাহলে কি করা হবে, আমার প্রতি মাসে এলএনজি কিনতে হচ্ছে। জি, কিন্তু স্যার আমরা তো জানি যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, সেখানে আমাদের 45 দিনের অপরিশোধিত তেল মজুদের সক্ষমতা ছিল। যদিও আপনারা যখন দায়িত্ব নিলেন তখন এসে সম্ভবত সেটা পেলেন 19 দিনের। জি, এই দেখেন, এবং গেল বিগত আওয়ামী লীগ সরকার ERL-2, আমি যদি ভুল না করি 2013 সালে উদ্যোগ নিয়েও আমরা আরেকটা রিফাইনারি তৈরি করতে পারি। দেখেন মানে আপনি বা গ্যাসের উত্তোলনের ক্ষেত্রে দেখেন, এখানে কি স্যার আপনি ম্যানেজমেন্টের ফেলিওরও দেখেন? মানে আমি মোটরসাইকেল চালক বলছে সে অকটেন পাচ্ছে না, কিন্তু আমরা যেন অকটেন আমাদের নিজেদের গ্যাস ক্ষেত্রের বাই প্রোডাক্ট, পেট্রোল আমাদের বাই প্রোডাক্ট, তাহলে অকটেনের সংকটটা কেন হচ্ছে? আমি তো বারবার বলছি এখানে হচ্ছে হোর্ডিং হচ্ছে এবং স্পেকুলেটররা করছে, সেই জন্য বের করা যায়, মানে আমার তথ্য বিশ্বাস করার দরকার নেই। আমরা যদি যাই যে ওই মাসে, এখনকার মার্চ মাস চলছে, মার্চ মাসে গত বছর মার্চ মাসে কতটুকু ওই পেট্রোল পাম্পে সরবরাহ করা হয়েছিল, তাহলে কিন্তু তথ্যটা বের হয়েছে। তার মানে তারপরেও আমরা জানি এই যে আপনি যেগুলো বললেন যে ইস্টার্ন রিফাইনারি ঠিক মতো করা হয়নি, এলএনজি ল্যান্ড পোর্ট করা হয়নি, তারপরে আমাদেরকেও যে কোনো জায়গা থেকে আনলে চলবে না, তো সালফার কন্টেন্টটা কীরকম, কারণ আমার রাশিয়ার তেল আমি দিতে পারি না, এক্স্যাক্টলি, আমাদের তো পাইপলাইন এগুলো যেতে হবে। তা আমি অত ভার মানে কারিগরি তথ্য দিয়ে মানুষকে করব না, যেটা আমরা মানুষকে বলছি যে আমরা যত পরিমাণ পর্যন্ত আমাদের ধারণ ক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা বহুবিধ উৎস থেকে আনতে চাই, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে এটা করতে গেলে আপনার অর্থায়ন লাগবে। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে যতগুলো অর্থায়ন লাগবে সেটা 2 রকমের অর্থায়ন কিন্তু যুক্ত করা হয়েছে। একটা হচ্ছে ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে, মানে গ্যারান্টি দেওয়া হবে, সেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বলেন, আইএফসি বলেন, আমরা আর একটা হচ্ছে যে আপনার বাজেটারি সাপোর্টের ক্ষেত্রে IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইতিমধ্যেই ঘোষণা করেছে, বা এশিয়া ইনফ্রাস্ট্রাকচার। তার মানে আমরা সুদ বেশিকারী সেখান থেকে কিন্তু আমরা অর্থায়ন নিচ্ছি না। কারণ কি অবস্থায় রেখে গেছে, 6.6% হচ্ছে কর জিডিপি হার। এটা আপনি চিন্তা করেন, একটা ঋণের বোঝার আমাদেরকে দিয়ে গেছে, ঘাড়ে চাপিয়েছে। তার মধ্যে আমরা বিচক্ষণতার সাথে দেখছি যে সেইখান থেকে আমরা অর্থায়ন করছি যেখানে হচ্ছে সুদের হার কম প্লাস অনেক দিন ধরে পরিশোধযোগ্য। তৃতীয় আমি বলেন যে আরেকটা জিনিস হচ্ছে সরকার কি খুব মানে পপুলার ডিসিশন নিতে চাই, আবার সেটা নেওয়াটাও অপরাধ না, একটা কেবল 1 মাসের সরকার। ফলে ধরেন গতকালকে একটি বৈঠকের পরে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা ডক্টর জাহিদ তিনি বলেছেন তেলের দাম সরকার বাড়াবে না, কিন্তু আপনি বাস্তবতা জানেন, এবং আমাদের এখানে যে পদ্ধতিতে তেলের দাম নির্ধারণ করা হয় প্রতি মাসের শেষ দিনে অটোমেশন পদ্ধতিতে, তাতে তেলের দাম নিশ্চিতভাবে বাড়ার কথা, যেটা জেট ফুয়েলের ক্ষেত্রে আমরা দেখলাম। ফলে তেলের দাম নিয়ে আসলে আমাদের ভাবনা কি, এত ভর্তুকিকে আসলে আমরা দিতে পারবো? জি, আপনি এটাই আমাদের তৃতীয়, মানে আমরা তো 3 বাহু বিশিষ্ট যে আমরা কৌশল ধারণ করেছিলাম, অর্থাৎ হচ্ছে বহুবিধকরণ উৎস, দ্বিতীয় হচ্ছে অর্থায়ন নিশ্চিতকরণ, এবং চতুর্থ হচ্ছে দামের ক্ষেত্রে দাম কি করতে হবে। আপনাকে দেখতে হবে 2টো জিনিস পরিষ্কার। একটি হচ্ছে যে বাংলাদেশে যেভাবে পতিত সরকার রেখে গেছে, দারিদ্র বেড়েছে। আমরা লক্ষ্য করেছি সকল আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে যে দারিদ্র বেড়েছে। তো এখন দারিদ্র পরিস্থিতি থেকে তো উত্তরণ ঘটানো দরকার, সেই জন্য আমরা বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়েছি। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত পরে আপনাকে আলাপ করতে পারি। তাহলে দারিদ্রকে বাড়ানো যাবে না। দ্বিতীয় হচ্ছে আমরা আরেকটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সেটি হচ্ছে মূল্যস্ফীতি, প্রলম্ব দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, এবং এর কমার কোনো নাই। অন্যদিকে সুদের হার অন্তর্বর্তীকালীন সরকার একটা পর্যায়ে রাখার পরেও কিন্তু আমরা মূল্যস্ফীতি কমাতে পারিনি। এই একটা দুটো। তা আমরা সবাই জানি কি
রুল অফ দি থাম কি, সারা পৃথিবীতে প্রচলিত বিষয় কি, যে জ্বালানি তেলের দাম বাজারের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। কিন্তু আমরা যেহেতু জনপ্রিয়তা আর জনতুষ্টিবাদ কিন্তু এক না, জি, পপুলারিটি অ্যান্ড পপুলিজম ইজ নট। আমাদের যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা দারিদ্র্য থেকে উত্তরণ ঘটাবো, অর্থনীতির পুনর্গঠন এবং পুনরুদ্ধার করব, এবং একই সাথে যে মানুষ যেভাবে জনদুর্ভোগে আছে এই দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে, সেটাও আমাকে বাড়াতে পারবো না। তাহলে যদি আমরা দাম বাড়াই তাহলে কিন্তু মূল্যস্ফীতি ঘটবে একটা, কারণ ডিজেল মাস্ট, ডিজেল বাড়লেই কিন্তু মূল্যস্ফীতি বাড়বে। একদম। দ্বিতীয় হচ্ছে যে আমরা এখন কোন মৌসুমে আছি, আমরা কিন্তু বড় মৌসুমে আছি এবং আমাদের উৎপাদনের সবচেয়ে বড়, তো এইখানে তো ডিজেল লাগবে, তাই না? আমাকে শেষ তো নিশ্চিত করতে হবে। তার মানে হচ্ছে যে আমরা আসলে দেশীয় বাস্তবতার সাথে সম্পর্ক রেখে দাম নির্ধারণ করছি। মানে আমরা তাহলে কি করছি, যে কৃষকের নিশ্চিত করতে হবে, কারণ তাকে আবার দারিদ্র্য সীমার নিচে যাওয়া যাবে। তার মানে কি স্যার, ডিজেলের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ ভর্তুকি দিবে, কিন্তু অন্য যে সমস্ত না, আমরা বলছি যে হচ্ছে যে পরিস্থিতির সাথে আমরা সবগুলো অপশন খোলা রাখবো, কিন্তু আমরা দাম, পরিস্থিতি আমাদেরকে বলবে যে কিভাবে দামগুলো আমরা সমন্বয় করব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এর কেন্দ্রে আছে জনগণ, কৃষক এবং আপামর জনপরিবহন।